দেবু বুলবুলের কলম। যদি আপনাদের এই কলমের গল্পগুলো ভালো লাগে তাহলে দয়া করে সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনটা টিপে দিলে এই গল্পগুলো প্রথমে আপনাদের কাছে পৌঁছাবে। আজকের গল্প গজু মামার চিঠি। ভাষ্যপাঠ ও রচনা দেবু ভট্টাচার্য। অনেক দিন পর পিয়ন এসে একটা চিঠি দিল। চিঠি ফিটি লেখার কারবার তো এখন উঠেই গেছে। এখন তো SMS আর হোয়াটসঅ্যাপের যুগ, তাই বেশ অবাকই হলাম। যাই হোক, চিঠিটা খুলেই ফেললাম। দেখি চিঠিটা পাঠিয়েছে গজু মামা। গজু মামা হচ্ছে মায়ের কিরকম যেন দুঃসম্পর্কের ভাই, কিন্তু আমার থেকে মাত্র 3-4 বছরের বড় হবে। আমি যখন গ্রামে থাকতাম তখন গজু মামার সাথে আমার সম্পর্ক ছিল প্রায় বন্ধুর মতো। আমাদের গ্রাম ছিল পুরুলিয়া জেলার একটি গ্রাম, যেখানে একসাথেই আমরা স্কুলে পড়তাম। গজু মামা পড়াশোনায় যথেষ্টই ভালো ছিল। গজু মামা হায়ার সেকেন্ডারিতে ফার্স্ট ডিভিশনে গিয়ে খুবই ভালো রেজাল্ট করলো এবং প্রচুর নম্বর পেল। তখন হায়ার সেকেন্ডারি রেজাল্টের ভিত্তিতে পোস্ট অফিসে চাকরি হতো। একদিন শুনলাম গজু মামা নাকি খড়গপুরের পোস্ট অফিসে চাকরি পেয়েছে। আমিও ততদিনে একটা মেসে থেকে অনেক ধরা করা করে ডালহাউসিতে একটা সাহেবি কোম্পানিতে কেরানির চাকরি পেয়েছি। আহারিটোলার একটা গলিতে একটা ঘর ভাড়া নিয়েছি এবং কোনো রকমের দিনগত পাপক্ষয় করছি। গজু মামা হঠাৎ চিঠি লিখলো কেন? আমার ঠিকানাই বা কোথা থেকে পেল? সেটা জানার জন্য চিঠিটা খুললাম এবং পড়লাম। গজু মামার এখন পোস্টিং দক্ষিণ 24 পরগনার একটা ছোট্ট গ্রামে, যেখানে টেলিফোন নেই এবং মোবাইলের নেটওয়ার্কও নেই। আমি অবাক হয়ে ভাবছি, পড়াশোনায় এত ভালো একটা ছেলে এইরকম একটা গণ্ডগ্রামে পোস্টিং হলো কেন? গজু মামা সেখানে আমাকে যেতে বলেছে, অন্তত 7 দিনের ছুটি নিয়ে। লিখেছে, তোর বায়ু পরিবর্তনও হবে আর ভালো ভালো খাবার খেয়ে তোর স্বাস্থ্য পুনরুদ্ধারও হবে। তারপর তার ঠিকানাও নিচে দিয়ে দিয়েছে, কি করে সেখানে যেতে হবে সেটাও লিখে দিয়েছে। আরও বলেছে, তুই যদি আগে আমাকে চিঠি দিয়ে জানাস তাহলে আমি তোকে নিতে আসব। আমি খোঁজ খবর নিয়ে জানলাম যে গজু মামার পোস্টিং সুন্দরবনের কাছে একটি গণ্ডগ্রামে, যার নাম হাগুন্তি। শিয়ালদা থেকে লোকাল ধরে ক্যানিংয়ে নামতে হবে, নেমে ওখান থেকে আবার স্টিমার ধরে যেতে হবে নামখানা। নামখানা থেকে ছোট ভটভটি ধরে মৌসুমী দ্বীপের কুসুমতলা আর বালিয়াড়ির মাঝামাঝি একটা গ্রাম, সেই গ্রামটির নাম হচ্ছে হাগুন্তি। ওইখানে এত ভালো ছেলের পোস্টিং কেন হলো সেটা আমি কিছুটা আন্দাজ করতে পারছি। গজু মামার চিরকালই একটা স্বভাব ছিল, সে অন্যায় দেখলে প্রতিবাদ না করে থাকতে পারত না। সে নির্ঘাত খড়গপুরের বড় পোস্ট অফিসে কোনো বড় সাহেবের অন্যায় বা দুর্নীতি দেখে প্রতিবাদ করেছে এবং তার ফলস্বরূপ তার পানিশমেন্ট পোস্টিং হয়েছে। আমি অনেক দিন হলো টানা চাকরি করছি, তাই বেশ কিছু ছুটিও জমেছে। তাই ভাবলাম গজু মামার ডাকে সাড়া দিয়ে ওই গ্রাম থেকে ঘুরে আসি। নামখানাতে স্টিমার থেকে নামতেই দেখলাম যেটিতেই গজু মামা দাঁড়িয়ে আছে আমার সাথে দেখা করার জন্যে। গজু মামার চেহারা দেখে তো আমি চমকে গেছি। মুখ ভর্তি দাড়ি নিয়ে তো প্রায় কার্ল মার্কসের মতো চেহারা। অবশ্য উনি বরাবরই বামপন্থী ছিলেন। গজু মামার সাথে ওখানে পৌঁছে দেখলাম যে সেটা একটা প্রাচীন কালের ডাকঘর। বোটে করে সপ্তাহে একবার ডাক আসে আর যায়। ডাকঘর সংলগ্ন 2টো রুম আছে, তাতে 2খানা তক্তাপোষ। সেইখানে গজু মামা থাকে।
পাশেই একটি টিউবওয়েল ও পায়খানা। ডাকঘরটার চারিদিকে ঘন কাঁটাতার দিয়ে ঘেরা, কারণ সেখানে বুনো কুকুর, হরিণ এবং কদাচিৎ কখনো বাঘও দেখা যায়। ডাকঘরের গা ঘেঁষেই সুন্দরবনের জঙ্গল শুরু হয়ে গেছে। জঙ্গলে আছে সুন্দরী গাছ, গোলপাতার গাছ ও হোগলা গাছ। কিন্তু মজার ব্যাপার হলো যে ওখানে গজু মামার কাজই প্রায় নেই, কারণ সরকার তো টলটক্কা তুলে দিয়েছে এবং কোনো রকম নেটওয়ার্ক না থাকার ফলে কম্পিউটারও ঠিকভাবে চলে না। আর একমাত্র কাজ হচ্ছে তার গ্রামের গরিব মানুষরা পোস্ট অফিসে টাকা জমা দিতে আসে অথবা টাকা তুলতে আসে। খাম পোস্ট কার্ড বিক্রিও করতে হয়। আর আধার কার্ড যদি এসে থাকে তবে সেটা যথোপযুক্ত প্রমাণ দিয়ে নিতে হবে। ব্যাস, শুধু এইটুকুই কাজ। ম্যালেরিয়ার উৎপাতও প্রবল, তাই সরকার থেকে ফিনিট সাপ্লাই করে, যেটা মাঝে মাঝে রাত্রিরে স্প্রে করে নিতে হয়। ওইখানে আগে যিনি পোস্টমাস্টার ছিলেন তিনি 3 মাস আগে কাজ ছেড়ে দিয়ে পালিয়ে গেছেন। কেন সে কথা কেউ বলতে পারলো না গ্রামের লোকেরা। ওখানে গিয়ে আমি একটা আশ্চর্য জিনিস দেখলাম যে ওখানকার কাজের লোকের কিন্তু কোনো অভাব নেই। রান্না করার একজন বয়স্কা মহিলা ও তার সাথে একজন মেয়েও আসে। গজু মামার কিছু দরকার পড়লে তিনি শুধু বলেন, আরে কে আছিস, আমার জন্য একটু সিগারেট নিয়ে আয় তো, আর খাতাও নিয়ে আয়। অমনি কোথা থেকে রোগা রোগা 2 ছেলে এসে হাজির হয় এবং টাকা নিয়ে গিয়ে সিগারেট খাতা নিয়ে চলে আসে নিমিষে। একদিন আমি গরমে শুয়ে শুয়ে ভাবছি, আবার টিউবওয়েল টিপে জল বার করতে হবে চানের জন্যে। অমনি 3টে ছেলে এসে আমায় জিজ্ঞাসা করলো, জল তুলে দেবো বাবু? আমি বললাম, দে তো, তাহলে তো খুবই ভালো হয়। তারা অবলীলায় টিউবওয়েল টিপে জল ভরে দিল। আমি গজু মামাকে জিজ্ঞাসা করলাম, এই ছেলেগুলো কোথা থেকে আসে গো? গজু মামা বলল, তোর অত খোঁজে দরকারটা কি, কাজ পাচ্ছিস নিয়ে নে, আশেপাশের গ্রাম থেকে আসে বোধহয়। একদিন সন্ধ্যেবেলায় লণ্ঠনটা জ্বালাতে হবে, কাঁচটাও পরিষ্কার করতে হবে। আমার আর ইচ্ছা করছে না, তাই যথারীতি ডাক দিলাম, এই কে আছিস, একটু আলোটা জ্বালিয়ে দে তো। আবার 2 ছেলে এলো, এসে আলোটা জ্বালিয়ে দিল। আমার কি মনে হলো, ভাবলাম দেখি না ছেলেগুলো কোথায় যায়। দেখি যে তারা দিব্যি কাঁটাতারের মেলার মধ্যে দিয়ে গলে গিয়ে গোলপাতার জঙ্গলের মধ্যে অন্ধকারে মিলিয়ে গেল। আমার গাটা হঠাৎ শিরশির করে উঠল। আমি এদিকে দিব্যি আরামে আছি, দেশি মুরগির ডিম, মুরগির মাংস, একদম টাটকা নদীর মাছ, বাগানের সবজি সব খাচ্ছি, আর বিশুদ্ধ বাতাস তো আছেই। স্বাস্থ্য বেশ ফিরে গেছে। এই করে দিন 5 কেটে গেল। আরেকদিন একটা ঘটনা দেখলাম, যেটা আমি খুবই অবাক হলাম। গজু মামার বাড়ির কাঁটাতারের বেড়ার পাশে দাঁড়িয়ে আছে একটা প্রকাণ্ড রয়্যাল বেঙ্গল টাইগার এবং মুখ দিয়ে সমানে ঘড়ঘড় আওয়াজ করছে ও রাগও প্রকাশ করছে। আমার তো দেখেই আত্মারাম খাঁচা ছাড়া। আমি কোনো রকমে গজু মামাকে ডাকলাম। গজু মামা এসে দাঁড়াতেই দেখলাম বাঘটার স্বভাব পুরো পাল্টিয়ে গেল। সে বাঘ থেকে প্রায় বিড়াল হয়ে গেল, চেহারায় না স্বভাবে। গজু মামাকে দেখে সে এত ভয় পেয়ে গেল যে 3 লাফে দিয়ে সে জঙ্গলে পালিয়ে গেল। এই কাণ্ড দেখে আমিও তো প্রচণ্ড অবাক হয়ে গেলাম। কোনো রকমে রাতটা কাটিয়ে আমি ভাবলাম এই ব্যাপারে একটু খোঁজখবর করা দরকার। আরেকটা জিনিসও আমি লক্ষ্য করেছিলাম যে পোস্ট অফিসের আশেপাশে গাছে কোনো পাখি টাকি বা কুকুর বিড়াল কোনো দিন দেখতে পাইনি। পরদিন সকালবেলায় ভাবলাম একটা কাজ করি,
গ্রামটা একটু ঘুরেই আসি আর একটু খোঁজ খবরও করে আসি। গ্রামে গিয়ে ওই গ্রামের এক পঞ্চায়েত সদস্য সরকার মশাইয়ের সাথে আলাপ হলো। উনি বললেন, থেকেই যান দাদা, আর কটা তো দিন। আমি বললাম, দাদা আমার তো আর ছুটি নেই বেশি, অফিসে চাকরি করি তো, তাই থাকার আর উপায় নেই। এইবার ওনাকে আমি জিজ্ঞাসা করলাম, সরকার মশাই এখানে যে ডাকলেই সবসময় কাজের লোক তৎক্ষণাৎ চলে আসে, এটার ব্যাপার কি? এরা থাকে কোথায়? তখন সরকার মশাই বললেন, এখানে তো প্রায়ই ঝড় জল আয় না, গ্রামকে গ্রাম উজাড় হয়ে গেছে, ওরা ওখান থেকেই আসে। মানে মানে সবাই কি আর মানুষ দাদা? এরা সবাই না মানুষ, আমাদের সাথে থাকতে ভালোবাসে, ওরা তাই আসে, কিন্তু কোনোদিন কোনো ক্ষতি করে না, বরং উপকারই করে। উনি আরো বললেন, কেন? আপনি যার সাথে আছেন সেই পোস্টে অফিসের মাস্টার মশাইও তো না মানুষের পর্যাতেই পারেন। উনি তো গত আয়লায় সাপের কামড়ে চলে যান, কিন্তু তারপরেও পোস্ট মাস্টারের দায়িত্ব উনি দিব্যি সামলাচ্ছেন। আমি বললাম, তা কি করে হয়? আমি তো ওনার চিঠি পেয়ে এসেছি। তখন সরকার মশাই বললেন, চিঠিটা কি আপনার সাথে আছে এখন? আমি বললাম, আছে মনে হয়। একটু বার করুন তো, আর চিঠির তারিখটা দেখুন। আমি দেখলাম চিঠিতে স্ট্যাম্পের তারিখ 3 বছর আগেকার। ডাক বিভাগের কল্যাণে আমি 3 বছর আগের চিঠি পেয়েছি। উনি বললেন, তার মাঝেই তো ঘটনাটা ঘটে। কেন, আপনি কিছু বুঝতে পারেননি? এই কথা শুনে আমার শিরদাঁড়া দিয়ে একটা ঠান্ডা স্রোত নেমে গেল। আমি সরকার মশাইকে হাতে পায়ে ধরে বললাম, দাদা আমি এক্ষুনি আমার ব্যাগটা নিয়ে আসছি, আপনি আমাকে একটু নামখানা পর্যন্ত যে ভটভটি যায় তাতে একটু জেটি থেকে চাপিয়ে দেবেন। ব্যাগটা নিয়ে আমি কোনো রকমে যখন বেরিয়ে আসছি, তখন গজু মামা দেখতে পেয়ে আমাকে বলল, কিরে তুই যাচ্ছিস কোথায়? আমি আর কোনো উত্তর না দিয়ে ছুটতে ছুটতে সোজা সরকার মশাইয়ের বাড়ি, এবং সরকার মশাই আমাকে যা পরবশ হয়ে নামখানার ভটভটিতে চাপিয়ে দিলেন। আমি পেছন ঘুরে ভাবলাম ওনাকে একটু ধন্যবাদ জানাই। ও মা, দেখি উনি হঠাৎ করে হাওয়ায় মিলিয়ে গেছেন, ঘাটে আর কোনো লোকই দেখতে পাচ্ছি না। তাই আমি ওনার এই হঠাৎ অদৃশ্য হয়ে যাওয়ায় ভাবছি, তাহলে কি গোটা গ্রামটাই না মানুষের গ্রাম? কিন্তু তাদের আতিথেয়তা, আন্তরিকতা, এগুলো তো ভোলার নয়। সত্যিকারের মানুষের যেভাবে এখন মানুষত্ব হারিয়ে যাচ্ছে, নিষ্ঠুরতা বেড়ে যাচ্ছে, আতিথেয়তা বলে কোনো জিনিসই আর থাকছে না, তাহলে কি আমাদের এই না মানুষদের উপরেই ভরসা করতে হবে? না, এ সম্ভব নয়, এটা অবাস্তব। মানুষের ওপর থেকে বিশ্বাস হারানো পাপ।